আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাই ষষ্ঠ শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে। আজকে আমরা আলোচনা করব গদ্যাংশ থেকে মিনু যে গল্পটা আছে সেই গল্পটা, যেটা লিখেছে বনফুল। তাহলে এই যে এই মিনু গল্প, সেই গল্পের মধ্যে কিছু শব্দ আছে যে শব্দগুলো আমাদের অপরিচিত, যার অর্থ আমরা হয়তো বা জানি না। সেই শব্দের সাথে একটু আমরা পরিচিত হব শুরুতে। তাহলে শুরুতে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পেট ব্যথায়। পেট ব্যথায় কি? আমরা অনেক সময় কিন্তু অনেকের কাছে আমরা শুনতে পাই মনের যে পেটে ব্যথে। পেটে ব্যথে ওইটাই কিন্তু শুদ্ধ ভাষায় বলা হয় কি পেট ব্যথায়, যার অর্থ হচ্ছে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে। পেট ব্যথায় অর্থ হচ্ছে প্রয়োজনীয় খাদ্যের বিনিময়ে কাজ করা বা থাকা, এমন কিছু একটা। যেমন আমার আজকে একবেলা খাবার দরকার, তার মানে এই একবেলা খাবার কেউ একজন দিবে, তার বিনিময়ে তার কাজটুকু আমরা করে দেব, তার বেশি কিছু দিবে না। এটি হচ্ছে পেট ব্যথায়। এরপর হচ্ছে কালা। কালা মানে হচ্ছে বধির। বধির কি? বধির মানে হচ্ছে যে কানে কম শোনে, তাকে আমরা কি বলি? বধির বলি, যেটা এই গল্পে কালা শব্দ দিয়ে বোঝানো হয়েছে। ষষ্ঠ ইন্দ্রিয়। ষষ্ঠ ইন্দ্রিয় মানে কি আমরা হয়তো বা জানি না। আমাদের কিন্তু 5টা ইন্দ্রিয় আছে। 5টা ইন্দ্রিয়ের মধ্যে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এই হচ্ছে 5টা ইন্দ্রিয়। যেই 5টা ইন্দ্রিয় দিয়ে আমরা কি করি? অনুভব করতে পারি, যেটা দিয়ে আমরা বুঝতে পারি, কোনো একটা কিছু বুঝতে পারি যে এই জিনিসটা হচ্ছে, সেটা আমরা এই 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে বুঝি। ষষ্ঠ ইন্দ্রিয়টা কি? সেই ইন্দ্রিয় হচ্ছে একটা বিশেষ একটা ক্ষমতার অধিকারী, যারা তারাই শুধুমাত্র বুঝতে পারে। ষষ্ঠ ইন্দ্রিয় হচ্ছে চোখ, কান, নাক, জিভ, ত্বক। এই 5 ইন্দ্রিয়ের বাইরে বিশেষ একটা কিছু থাকবে। যেমন আমরা কিন্তু অনেকে বলি, যারা অন্ধ থাকে বা যারা বোবা থাকে, যারা কানে কম শোনে, বধির থাকে, তাদের কিন্তু একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে। যারা অন্ধ থাকে তারা অনেক সময় তাদের কিন্তু একটা বোঝার ক্ষমতা কেমন থাকে, যে আমরা অনেক সময় দেখি কেউ কোনো অন্ধ ব্যক্তি সে কিন্তু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এটি হচ্ছে কিন্তু তার একটা ষষ্ঠ ইন্দ্রিয়ের কারণে সে কিন্তু এই জিনিসটা পারে। বা আমরা জানি যে অন্ধরাও কিন্তু বর্তমানে কি করছে? ব্রেইলি পদ্ধতির মাধ্যমে তারা কিন্তু পড়াশোনা শিখছে। সেই পদ্ধতিটা হচ্ছে তারা কি করবে? খাতার উপরে আমরা যেমন এখন কলম দিয়ে লেখি, ওই অন্ধরা কি করে? খাতার উপরে কলম দিয়ে তারা লেখে না, তারা সেখানে কি করে? অনেকগুলো ডট 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 দেয়, মানে ফোঁটা ফোঁটা দেয় কোনো একটা দাঁড়ালো দিয়া। তো ফোঁটা ফোঁটা দিলে তারা কিন্তু ওই ফোঁটার উপরে আঙ্গুল রাখলে বলতে পারবে যে সেখানে কি লেখা আছে। আমরা যেমন স্বর, স্বরে, ক, খ, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণের মাধ্যমে আমরা কিন্তু একটা জিনিস পড়তে পারি বা বুঝতে পারি বা কোনো কিছু প্রকাশ করি। আর সেই প্রকাশ করারই কিন্তু এই পদ্ধতির মাধ্যমে অন্ধরা কি করে? সে আমাদের মতো তারাও বুঝতে পারে যে কি বোঝানো হয়েছে। এই যে বোঝার একটা ক্ষমতা, এই ক্ষমতাটা হচ্ছে একটা ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজ, যেটা নাকি অন্ধরা বুঝতে পারে। সেটা আমাকে দিলে, তোমাকে দিলে আমরা কিন্তু সেই লেখাগুলো বুঝতে পারবো না বা সেই ডটের অর্থগুলো বলতে পারবো না। এটাই হচ্ছে মূলত ষষ্ঠ ইন্দ্রিয়, যেটা আমরা এখানে পড়বো। যেহেতু সে বধির ছিল, বধির মানে কানে কম শোনে বা বোবা যারা আছে তারাও কিন্তু অনেক সময় দেখবা যে এরাও কিন্তু কানে কম শোনে, কানে শুনতে পায় না। তখন আমরা যদি তাদের সামনে কোনো কিছু বলি, তখন কি করে? তারা আমাদের যে লিপসিং মানে সে ঠোঁট নড়াচড়া দেখে কিন্তু তারা বলতে পারে যে আমরা কি বলতে চাচ্ছি। এটাই হচ্ছে ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজ। সই। সই মানে হচ্ছে বান্ধবী বা সহচর, যেটা আমরা বন্ধু বলে থাকি। এটা মেয়েদের ক্ষেত্রে কিন্তু বলা হয় যে আগে কিন্তু এই শব্দটা বেশি প্রচলিত ছিল। সই বলতো মানে যেটা হচ্ছে বান্ধবী, সহপাঠী। উনুন। উনুন মানে হচ্ছে চুলা। মিটসেফ। মিটসেফ শব্দটার সাথে আমরা তেমন একটা পরিচিত না। মিটসেফ হচ্ছে কি? যে রান্নাঘরে কোনো কিছু রাখার জন্য যে তাক বিশিষ্ট বাক্স থাকে। আমরা দেখি আমাদের বাড়িতে যে রান্নাঘর আছে, পাকঘর আছে, সেখানে কিন্তু বিভিন্ন মানে রান্নার সরঞ্জাম রাখার জন্য কি তাক 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 দেওয়া বাক্স দেখি।
মূলত সেটাই হচ্ছে মিড সেফ। তারপর হচ্ছে খিড়কি। খিড়কি মানে কি? খিড়কি মানে হচ্ছে বাড়ির পেছনের ছোট দরজা, মানে বাড়ির পেছন দিক দিয়ে ছোট একটা দরজা রাখা হয়, সেই দরজাকেই খিড়কি বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা মিনু যে গল্প, সেই গল্পটুকু আমরা এখন পড়ব। মা মরা মেয়ে মিনু। বাবা জন্মের আগেই মারা গেছে। সে মানুষ হচ্ছে এক দুঃসম্পর্কের পিসিমার বাড়িতে। বয়স তার মাত্র 10 বছর, কিন্তু এই বয়সে সে সকল রকমের কাজ করতে পারে, সব রকমেরই কাজ করতে পারে। লোকে অবশ্য বলেন যোগেন বসাক মহৎ লোক বলেই অনাথ বোবা মেয়েটাকে আশ্রয় দিয়েছেন। মহৎ হয়ে সুবিধেই হয়েছে যোগেন বসাইয়ের। পেট ভাতায় এমন সর্বগুণান্বিত 24 ঘন্টার চাকরানি পাওয়া শক্ত হতো না তার পক্ষে। বোবা হওয়াতে আরো একটা সুবিধা আছে, সে নীরবে কাজ করে। মিনু শুধু বোবা নয়, ঈষৎ কালো। অনেক চেঁচিয়ে বললে তবে কিছুটা শুনতে পায়। সব কথা শোনার দরকারও হয় না তার। ঠোঁট নাড়া আর মুখের ভাব দেখেই সে বুঝতে পারে। এছাড়া তার আর একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যার সাহায্যে যে এমন সবকিছু বুঝতে পারে, এমন সবকিছু সে মনে মনে সৃষ্টি করতে পারে সাধারণ বুদ্ধিতে যার মনে হয় না। মিনুর জগৎ চোখের জগৎ, দৃষ্টির জগৎ। দৃষ্টির ভিতর দিয়েই সে কি করে? সৃষ্টিকে গ্রহণ করেছে। শুধু গ্রহণ করেনি, নতুন নতুন রূপে, নতুন নতুন রঙে আরোপ করতে পারে সেটাতে। অর্থাৎ মিনু মা মরা মেয়ে মিনু, তার মা নেই। জন্মের পূর্বেই তার কি হয়েছে? বাবা মারা গিয়েছে। সে দূর সম্পর্কের একটা পিসিমার বাড়িতে সে কি করে? থাকে এবং পেট ভাতায় সেখানে কাজ করে। সে তার পিসা, অর্থাৎ তার পিসির যেই জামাই স্বামী, সে হচ্ছে যোগেন বসাই। লোকে অনেকে বলে যে যোগেন বসাই ভালো বলেই মিনুর মতো একটা মেয়ে পেয়েছে, যে কিনা মুখ বুঝে কি সবকিছুই সে করে বা অনেক কাজ করতে পারে, বা কাজগুলো সে গুছিয়ে করতে পারে, এই অর্থে বোঝানো হয়েছে এখানে। তো মিনু যেহেতু বোবা, অনেকে বলে যে তার যোগেন বসাই নাকি আরো সুবিধা হয়েছে, যেহেতু বোবা, কথা বলে না, যাই বলে তাই করে, প্রতিবাদ করার মতো বা কোনো সুযোগ নাই, এই সেবা বলা হয়েছে। যেহেতু সে বোবা, আবার এর সাথে সে আবার দেখতে অনেকটা কালো। তো মিনুর যে ষষ্ঠ ইন্দ্রিয়, সেটা হচ্ছে যে সে তার মনের জগতের মধ্যে যে সৃষ্টির যে অপরূপ দৃশ্য, সেটা সে নিজে অনুভব করতে পারে, বা নিজের মধ্যেই সে কি করে? নতুন করে আবার সৃষ্টি করে, এগুলো নতুন করে সে আবার কি করতে পারে? এগুলো রাঙিয়ে নিতে পারে। মিনু খুব ভোরে ওঠে, ভোর 4টের সময়। উঠেই দেখতে পায় খুব আকাশে দপদপ করে জ্বলছে শুকতারা। পরিচিত বন্ধুকে দেখলে মুখে যেমন মৃদু হাসি ফুটে ওঠে, তেমনি হাসি ফুটে ওঠে মিনুর মুখেও। মিনু মনে মনে বলে, সই ঠিক সময়ে উঠেছ। বৈজ্ঞানিকের চোখে শুকতারা বিশাল একটা বাষ্পমণ্ডিত প্রকাণ্ড গ্রহ। কবির চোখে এই শুকতারা নিশাবাসনের আলোকদূত, কিন্তু মিনুর চোখে সে সই, মানে হচ্ছে মিনুর বান্ধবী। মিনু বিশ্বাস সেও তার মতো কয়লা ভাঙতে এই ভোরবেলায় ওই পূব আকাশে সে উঠেছে। আকাশবাসী তার কোনো পিসে মশাইয়ের গৃহস্থালিতে উনুন ধরাবার জন্য। আকাশের পিসে মশাইও হয়তো ডেলি প্যাসেঞ্জারি করে তার নিজের পিসে মশাইয়ের মতো। শুকতারার আশেপাশে কালো মেঘের টুকরো যখন দেখতে পায়, তখন ভাবে
ওইটা কয়লা, মানে ওই শুকতারার পাশে আশেপাশে যদি কালো মেঘ দেখতে পায় তাহলে মিনু ভাবে ওই কালো মেঘগুলোই কয়লা। কি বিচ্ছিরি করে ছড়িয়ে রেখেছে আজ বলে, আর মিনু একাই একাই মুসকি মুসকি হাসে। তারপর সে নিজে কয়লা ভাঙতে যায়। কয়লাগুলো ওর শত্রু এমনটাই মনে হয়। কেন মনে হয়? যে শত্রুর উপর হাতুড়ি দিয়ে ভারী তৃপ্তি হয় ওর। অর্থাৎ এই কয়লা যখন সে ভাঙতে যায় তখন হাতুড়ি দিয়ে যখন কয়লাকে আঘাত করে তখন মনে হয় এটা তার শত্রু। আমরা যেমন শত্রুকে মারার পরে আমাদের মনে একটা তৃপ্তি লাগে বা মারার সময়, ঠিক এমনের সে তৃপ্তি ভরে হাতুড়ি দিয়ে সে কয়লার উপরে আঘাত দেয়। হাতুড়িটার নামও সে দিয়েছে, হাতুড়িটার নাম দিয়েছে গদাই। আর যে পাথরটার উপরে রেখে কয়লা ভাঙে তার নাম দিয়েছে কি? শানু। অর্থাৎ যে শক্ত একটা পাটা, সেই পাটার উপরে সে কয়লা রেখে হাতুড়ি দিয়ে কি করে? কয়লা ভাঙে। ওই যে সে শক্ত পাটা, সেই পাটার নাম দিয়েছে সে কি? শানু। এবং যে হাতুড়ি দিয়ে কয়লা ভাঙে সে হাতুড়ির নাম দিয়েছে গদাই। শানের সঙ্গে মিল আছে বোধ হয়। কয়লা গাদার কাছে গিয়ে রোজ সে ওদের মনে মনে ডাকে, ও গদাই, ও শানু, উঠো এবার, রাজ্যে পুয়ে গেছে। সই এসো, কয়লা ভাঙছে, তোমরাও ওঠো। কয়লা ভেঙে তারপর আবার সে ঘুটের কাছে। ঘুটে তার কাছে ঘুটে নয়, তরকারি। উনুনের নাম হচ্ছে রাক্ষসী, মানে উনুন মানে হচ্ছে চুলা, চুলাকে সে কি নাম দিয়েছে? রাক্ষসী। উনুন রাক্ষসী কেরোসিন তেল দেওয়া ঘুটের তরকারি দিয়ে শত্রুদের মানে কয়লাদের খাবে। অর্থাৎ ওই যে কয়লাগুলা যে সে ভাঙে ছোট ছোট করছে, সেগুলার নাম দিয়েছে কি? সে তরকারি দিয়েছে। কারণ সেগুলা ওই রাক্ষসী চুলার ভিতরে দিলেই কিন্তু কেরোসিন দিলে দাউ দাউ করে জ্বলে। মিনু সে ভাবে যে ওই তরকারিগুলোই ওই রাক্ষসী চুলায় খায়। আঁচটা যখন গন গন করে ওঠে তখন ভারী আনন্দ হয় মিনুর। আঁচটা বলতে যে তাপ বা ভাপ আমরা বুঝি। অর্থাৎ ওই কয়লাতে যখন সবেমাত্র আগুন লেগেছে ওই সময় কিন্তু এটার একটা আমরা কি বলি, এটার একটা সুন্দর একটা কয়লা পুড়লে অর্থাৎ আগুন দিলে কিন্তু এটার সূর্য অস্ত যায় বা সূর্য উদয় হওয়ার মতো একটা সোনালী রং ধারণ করে। তাহলে যখন নাকি আঁচটা গনগন করে ওঠে তখন মিনুর মনে অনেক আনন্দ লাগে। জ্বলন্ত কয়লাগুলোকে তার মনে হয় রক্তাক্ত এক একটা মাংসের খণ্ড, আর আগুনের লাল আভাকে মনে হয় যে রাক্ষসের একটা তৃপ্তি। অর্থাৎ সেই যে রাক্ষসী চুলা তার একটা তৃপ্তি, সে এগুলো খেয়ে কি করছে? তৃপ্তি পাচ্ছে। বিস্তারিত নয়নে সে চেয়ে থাকে, তারপর ছুটে যায় উঠোনে। আকাশের দিকে চেয়ে দেখে সেখানে উষার লাল আভা উঠেছে কি ফুটছে কিনা। উষার লাল আভা অর্থাৎ আমরা জানি যে সকালবেলা পূব আকাশে যে সূর্য ওঠে সেই সূর্যটাও কিন্তু কি সোনালী রং ধারণ করেই কিন্তু ওঠে, লাল একটা রূপ থাকে। তাহলে সেই মিনু সে তার চুলার মধ্যে কয়লার আগুন ধরিয়ে দৌড়ে সে উঠানে যায় এবং গিয়ে পূর্ব দিকে তাকায় দেখে সেখানে লাল আভা উঠছে কিনা। উষার লাল আভা যেদিন ভালো করে ফুটে সেদিন সে ভাবে সইয়ের উনুনের চমৎকার আঁচ এসেছে। যখন সূর্য কোনো মেঘ থাকে না, সূর্যটা সে যখন একটু উদয় হয় তখন যখন স্পষ্টভাবে মিনু দেখতে পায় তখন সে ভাবে আজকে মনে হয় সেই সইয়ে খুব ভালো আঁচ এসেছে। যেদিন আকাশে মেঘে ঢাকা থাকে সেদিন ভাবে ছাই পরিষ্কার করেনি, তাই আঁচ উঠেনি আজ। এইভাবে নিজের একটা অভিনব জগৎ সৃষ্টি করে রেখেছে তার মনে মনে। সে জগতের সঙ্গে বাইরের জগতের কোনো মিল নেই। সে জগতে তার শত্রু মিত্র সব আছে। আগেই বলেছি কৈলাস ছিল কিন্তু তার শত্রু এবং তার বন্ধু কি ছিল? ওই যে শুকতারা। রান্নাঘরের বাসনগুলো তার সব বন্ধু, তাদের নাম রেখেছে সে আলাদা আলাদা করে। ঘটিটার নাম দিয়েছে পুটি। ঘটিটা একদিন হাত থেকে পড়ে গিয়ে থুবড়ে গেল। মিনুর সে কি কান্না! থুবড়ানো জায়গাটা রোজ হাত বুলিয়ে দেয়।
গ্লাস 4টা, মানে হচ্ছে গ্লাস, পানি খাওয়ার গ্লাস, সেই গ্লাস আছে তার 4টা। এই 4টে নাম দিয়েছে আলাদা আলাদা, হাবু, বাবু, তারু, হারু, বারু, তারু আর কারু। এই 4টা গ্লাসের নাম। 4টে গ্যালাসই এক রকমের, কিন্তু মিনুর চোখে তাদের পার্থক্য ধরা পড়ে। গ্যালাসগুলোকে যখন মাজে বা ধোয় তখন মনে হয় সে যেন ছোট ছেলে মেয়েদের স্নান করাচ্ছে, মানে গোসল করিয়ে দিচ্ছে। মেডসেপটা ওর শত্রু, ওটার নাম দিয়েছে গপগপা। গপ গপ করে সে সব জিনিস তার পেটের মধ্যে পুরে নেয়। আমরা জানি বড় একটা বাক্সের মধ্যে আমরা অনেকগুলো জিনিস রাখতে পারি, এজন্য সে তার নাম দিয়েছে গপগপা। সে গপ গপ করে তার ভিতরে অনেকগুলো জিনিস রাখতে পারে। মাঝে মাঝে এক দৃষ্টে চেয়ে থাকে মেডসিপের চকচকে তালাটার দিকে, আর মনে মনে বলে, আমর মুখ পড়া সব জিনিস পেটে পুরে বসে আছে। মিনুর আরেকটি দৈনন্দিন কর্তব্য আছে। যখন অবসর পায় টুক করে চলে যায় ছাদে। ছাদ থেকে একটা বড় কাঁঠাল গাছ দেখা যায়। কাঁঠাল গাছের মাথা থেকে একটা সরু শুকনো ডাল বেরিয়ে আছে। সেই ডালটার দিকে সে সাগরে চেয়ে থাকে মিনু। মনে মনে হয় তার সমস্ত অন্তর যেন তার দৃষ্টিপথ বেরিয়ে গিয়ে আশ্রয় করেছে ওই ডালটাকে। এর কারণও আছে। তার জন্মের পূর্বেই তার বাবার মৃত্যু হয়েছিল। বাবাকে সে দেখেনি। অনেকদিন আগে তার মাসিমা তার কানের কাছে চিৎকার করে একটা বিস্ময়কর খবর দিয়েছিল, তার বাবা নাকি বিদেশ গেছে, অনেক দূর বিদেশ। মিনু বড় হলে তার কাছে ফিরে আসবে, হয়তো তার কোলেই আসবে। মিনু বুঝতে পারেনি ব্যাপারটা ভালো করে। একটা জিনিস কেবল তার মনে গাঁথা হয়েছিল, বাবা ফিরে আসবে, কবে আসবে, মিনু কত বড় হলে আসবে, কথাটা মাঝে মাঝে সে ভাবত। এমন সময় একদিন একটা ঘটনা ঘটল। সেদিনও ছাদে দাঁড়িয়েছিল সেই শুকনো ডালটার দিকে। দেখতে পেল পাশের বাড়ির টুনুর বাবা এলো বিদেশ থেকে অনেক জিনিসপত্র নিয়ে, আর ঠিক সেই সময়ে তার নজর পড়ল ওই সরু ডালটার একটা হলুদ পাখি এসে বসলো। সেদিন তার বদ্ধ ধারণা হয়ে গেছে ওই সরু ডালে আবার যেদিন একটা হলদে পাখি এসে বসবে সেই দিন তার বাবা বিদেশ থেকে তার কাছে ফিরে আসবে। তাই ফাঁক পেলেই সে ছাদে ওঠে। কাঁঠাল গাছের ওই সরু ডালটার দিকে সে চেয়ে থাকে। হলদে পাখি কিন্তু আর এসে বসে না, তবু রোজ একবার ছাদে ওঠে মিনু। এটা তার দৈনন্দিন কর্তব্যের মধ্যে একটা। এর কয়েকদিন পর রাত্রে কম্প দিয়ে তার জ্বর এলো। কাউকে কিছু বললে না। মনে হলো জ্বর হওয়াটা বুঝি একটা অপরাধ। একটা ভোরে তার ঘুম ভেঙে গেল। রোজ যেমন কয়লা ভাঙতে যায় সেদিনও তেমনি গেল। সেদিনও চোখে পড়লো শুকতারা দপদপ করে জ্বলছে। মনে মনে বলল, সই এসেছিস? আমার শরীরটা আজ ভালো নেই ভাই, তুই ভালো আছিস তো? উনুনে আঁচ দিয়ে কিন্তু সে আর জল ভরতে পারলো না। সেদিন শরীরটা বড্ড বেশি খারাপ হতে লাগলো। আস্তে আস্তে গিয়ে শুয়ে পড়লো নিজের বিছানায়। কেমন যেন ঘোর ঘোর মনে হতে লাগলো। নিজের ছোট্ট ঘরটিতে মিনু জ্বরের ঘোরে শুয়ে রইল খানিকক্ষণ। জ্বরের ঘোরেই হঠাৎ তার মনে হয় একটা দরকারি কাজ করা হয়নি। আস্তে আস্তে উঠলো সে বিছানা থেকে। তারপর খিকরির দরজা দিয়ে গিয়ে দাঁড়ালো ছাদের সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে আস্তে আস্তে উঠে গেল ছাদে। কেউ দেখতে পেল না। পিসে মশাই তখন ঘুমাচ্ছেন। ছাদে উঠেই চোখে পড়ল লালে লাল হয়ে গেছে পূর্বাকাশ। বাহ, চমৎকার আজ উঠেছে তো সইয়ের। একটু হাসলো সে। তারপর চাইল সেই সরু ডালটার দিকে। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠল তার। একটা হলদে পাখি এসে বসেছে। তাহলে তো বাবা নিশ্চয়ই এসেছে। আর এক মুহূর্ত দাঁড়ালো না সে ছাদে। যদিও পা চলছিল, তবু সে প্রায় ছুটে বেরিয়ে এলো বাইরে।
এই যে মিনু গল্প, এই মিনু গল্পে বনফুল কি বোঝাতে চেয়েছেন আমরা হয়তোবা অনেকে বুঝতে পেরেছি। মিনু গল্পের মধ্যে বনফুল বোঝাতে চেয়েছেন যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা উচিত। এবার আমরা এই যে এই পাঠটার যে মূল ভাব, সেই মূল ভাবটা আমরা একটু জেনে নেই যে বিচিত্র মানুষের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের এই সমাজ। কেউ সুস্থ, কেউ বা পুরো সুস্থ নয়। বাক প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায়ই দেখা যায়। ছোট্ট মেয়ে মিনু বাক ও শ্রবণ প্রতিবন্ধী, তার বাবা মা নেই, তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না। দূর সম্পর্কীয় এক আত্মীয়র বাসায় তাকে থাকতে হয়। সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ। শুধু তাই নয়, প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছেন, মানে বন্ধুত্ব পাতিয়েছেন। ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বলানো চুল্লির মতো তুলনা করতেই তার ভালো লাগে। হলদে পাখি দেখে মনে হয় পুলক জাগে। পাশের বাসায় কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে। পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী। হলদে পাখি আসে, কিন্তু তার পিতা আসে না। এই কষ্ট তার একান্ত নিজস্ব, তবুও সে স্বপ্ন দেখে। এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করাতে সাহায্য করে। এই ছিল কবিতার আমাদের এই গল্পের মূল ভাব। এবার আমরা আমাদের যে লেখক বনফুল, তার পরিচিতি আমরা একটু জানব। বনফুলের প্রকৃত নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। অর্থাৎ এই বনফুল হচ্ছে তার একটা ছদ্মনাম। বলাই চাঁদ মুখোপাধ্যায় তার হচ্ছে আসল নাম, আর বনফুল হচ্ছে তার ছদ্মনাম। এটা তোমরা মনে রাখবে। এটা হয়তোবা যে বহু নির্বাচনী প্রশ্ন বা আমাদের সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে থাকতে পারে যে বলাই চাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম কি, অথবা থাকতে পারে বনফুলের প্রকৃত নাম কি, একটা প্রশ্ন থাকতে পারে। এটা একটু তোমরা স্মরণে রাখবে। তিনি 1899 খ্রিস্টাব্দে ভারতের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরি করলেও সাহিত্যের প্রতি, বিশেষ করে ছোট গল্প রচনার প্রতি তার আগ্রহ ছিল খুব ব্যাপক। তিনি তার গল্পের আকারে ছোট, ব্যঙ্গ রসিকতাপূর্ণ ও আকর্ষণীয় করে উপস্থাপনার মাধ্যমে সাহিত্যাঙ্গনে বিশেষ করে স্থান দখল করে নিয়েছেন। বাস্তব জীবনে মানুষের সংবেদনশীলতা, জ্ঞান বিজ্ঞানের বিচিত্র উপাদানকে তিনি গল্পের বিষয় করেছেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে বনফুলের গল্প, বাহুল্য, অদৃশ্য লোকে, বহুবর্ণ, অনুগামিনী ইত্যাদি। তিনি কয়েকটি কাব্যগ্রন্থ ও নাটক লিখেছেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে তাকে পদ্মভূষণ ভারত উপাধি প্রদান করা হয়। 1979 খ্রিস্টাব্দে বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে এই ছিল আজকের আলোচনা। পরবর্তী ক্লাসে আবার নতুন আরেকটি পাঠ নিয়ে আমরা হাজির হব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।